হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টোরিসে বাংলা রাগিনী হালদার সিরিজের আজকের গল্প অদৃশ্য কণ্ঠ। কলকাতার রাত সবসময় ব্যস্ত থাকে। দিনের ভিড়ভাট্টা, ট্রাফিক আর শব্দের আড়ালে যেটুকু শান্তি মেলে সেটাও অনেক সময় মিথ্যে বলে মনে হয়। কিন্তু রাত 12টার পরে শহরের ছন্দ একটু ধীর হয়। ট্যাক্সি আর ওলা উবার ছাড়া রাস্তায় তখন বিশেষ যানবাহন চলে না। কলকাতা শহর নিঃশব্দে ঢুকে যায় অচেনা অন্ধকারে। সেই অচেনা অন্ধকারেই হঠাৎ করে আলোচনায় উঠে আসে একটি অদ্ভুত রেডিও অনুষ্ঠান। শহরের অনেক শ্রোতা যারা রাতে ঘুমোতে ঘুমোতে এফএম চালু রাখত, তারা আচমকা এক নতুন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে থাকে। রাত 12টা বাজলেই রেডিওর ঢেউ ভেদ করে ভেসে আসত এক নারী কণ্ঠ। কণ্ঠস্বরটা প্রথম শুনলেই বোঝা যায় অস্বাভাবিকভাবে ঠান্ডা, কর্কশ, অথচ অদ্ভুত মোহময়। সেই কণ্ঠ বলতো, আজ যার নাম উচ্চারিত হবে তার ভাগ্যে লেখা আছে মৃত্যু। প্রথমবার শুনলেই লোকজন ভেবেছিল নতুন কোনো হরস্য। শ্রোতারা ভয় আর কৌতূহল মিশিয়ে অনুষ্ঠান শুনতে থাকল। কণ্ঠস্বর বলল, শ্রোতাদের মাঝে আছেন একজন যার নাম অরিজিৎ মুখার্জি। ঠিক আগামীকাল ভোরবেলা তিনি আর ফিরবেন না। সবাই ভেবেছিল নিঝুক কাকতাল। কিন্তু পরদিন সকালে খবরের কাগজে ছাপা হল, দমদমে এক স্কুল শিক্ষক অরিজিৎ মুখার্জি ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শহরের কাকতালীয় ঘটনার সঙ্গে রেডিওর রহস্যময় কণ্ঠ মিলে গেল হুবহু। প্রথমে মানুষ ঠাট্টা করেছিল, আরে সিরিয়াসলি নিও না, এত নিছুক কাকতাল। কিন্তু এর পরের দিন আবার রাত 12টায় সেই একই অনুষ্ঠান। আবার ভেসে এলো একই কণ্ঠস্বর। আজ যার নাম উচ্চারিত হবে তিনি হলেন নীলা দত্ত। আগামীকাল সূর্যোদয় আর তিনি দেখতে পাবেন না। পরদিন সকালে বালিগঞ্জ থেকে খবর এলো, নীলা দত্ত নামের এক তরুণী ফ্ল্যাট বাড়ির বারান্দা থেকে পড়ে গিয়ে মারা গেছেন। এবার আর কাকতাল বলে উড়িয়ে দেওয়া গেল না। শহরের চায়ের দোকানে, কলেজ ক্যাম্পাসে, অফিসে সব জায়গায় আলোচনা শুরু হয়ে গেল সেই রহস্যময় রেডিও শো নিয়ে। লোকেরা আতঙ্কে রাত 12টার অনুষ্ঠান শুনতে শুরু করল। কেউ আবার ভয়ে রেডিও বন্ধ রাখল। কিন্তু মৃত্যুর পূর্বাভাস আর মৃত্যু দুটোই মিলতে থাকায় শহর কেঁপে উঠল ভয়ে। এই খবর পৌঁছালো সংবাদ মাধ্যমেও। টেলিভিশন, খবরের কাগজ আর অনলাইন পোর্টালগুলোতে শিরোনাম হল, ভুতুরে রেডিও শো, নাম ঘোষণা করলেই মৃত্যু। এই সময়ই খবরটা পৌঁছাল রাগিনী হালদারের কানে। রাগিনী কলকাতার এক নামকরা সংবাদপত্রের অপরাধ সাংবাদিক। বয়স 30-এর কোঠায়। তীক্ষ্ণ দৃষ্টি আর তীব্র স্বভাবের জন্য সহকর্মীরা তাকে বলে ফায়ার ব্র্যান্ড রিপোর্টার। যত বড়ই হোক না কেন বিপজ্জনক ঘটনা, রাগিনী সেখানে গিয়ে ঝুঁকি নিতে পিছোপা হয় না। সেদিন রাতেই সে অফিস থেকে ফিরছিল। চায়ের কাপে শেষ চুমুক দিতে দিতে কানে ভেসে এলো সহকর্মীর কথা, শুনেছিস আবার একজন মারা গেছে নাকি রেডিওতে নাম ঘোষণার পরের দিনই? রাগিনী হেসে বলেছিল, আরে ধুর, এসব গুজব ছড়াচ্ছে, কে জানে কিভাবে ঘটনাগুলো মিলছে। কিন্তু তার সাংবাদিক সুলভ কৌতূহল জেগে উঠল। সে ঠিক করল এই ব্যাপারটা নিজে খতিয়ে দেখবে। সেদিন রাত 12টায় রাগিনী নিজের ফ্ল্যাটে বসে এফএম চালু করল। বাতাসে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। মিনিটের কাঁটা 12টায় পৌঁছাতেই রেডিওতে ভেসে এলো বিকট সাঁই সাঁই শব্দ। তারপর নিস্তব্ধতা ভেদ করে সেই পরিচিত নারী কণ্ঠ। আজ যার নাম উচ্চারিত হবে তিনি হলেন সুমন সেনগুপ্ত। আগামীকাল ভোর হতেই তার হৃৎপিণ্ড থেমে যাবে। রাগিনী ভ্রু কুঁচকাল। সে সঙ্গে সঙ্গে একটি কাগজে নাম লিখে রাখল, সুমন সেনগুপ্ত। এবার সে পেশাদার সাংবাদিকের মতো কাজ শুরু করল। পরের দিন সকাল একেবারে ভোরেই সে বেরিয়ে পড়ল। সংবাদপত্রের অফিসের সব সূত্র কাজে লাগিয়ে সে খোঁজ নিতে লাগল শহরে কোনো সুমন সেনগুপ্ত আছেন কিনা। এবং দুপুরের মধ্যেই খবর এলো, শহরের টালিগঞ্জে সুমন সেনগুপ্ত নামের একজন ব্যবসায়ী হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। রাগিনী কিছুটা থমকে গেল। এ কি নিছক কাকতাল, নাকি সত্যি যেন অদ্ভুত রহস্য কাজ করছে?
শহর জুড়ে তখন ভয়ে স্রোত বয়ে যাচ্ছে। মানুষজন আতঙ্কে 12টার অনুষ্ঠান শুনছে। কার নাম বলা হয় তা জানার জন্য। যাদের নাম আসে তারা জানে এটাই জীবনের শেষ রাত। রাগিনী বুঝল এবার এই রহস্য খোলসা করতেই হবে। রাতের ঘটনার পর রাগিনী সারা রাত চোখের পাতা এক করতে পারল না। বারবার কানে বাজছিল সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, আজ যার নাম উচ্চারিত হবে। যতই চেষ্টা করুক, তার সাংবাদিক সুলভ মন এই ব্যাপারটাকে নিছক কাকতাল বলে মেনে নিতে পারছিল না। সকালে সংবাদপত্রের অফিসে পৌঁছে সোজা বসকে বলল, স্যার, আমি এই রেডিও কেসটার কাভারেজ চাই। এডিটর মৃদু হেসে মাথা নাড়লেন। রাগিনী, আমি জানতাম তুই আসবি, তবে সাবধানে কাজ করবি। গোটা শহর জুড়ে এখন আতঙ্ক, পাঠকেরাও এই খবর চাইছে। রাগিনী দৃঢ়স্বরে বলল, আমাকে কিছুদিন সময় দিন, আমি সত্যটা বের করব। প্রথমেই সে বেরোল সেই রেডিও স্টেশন ঘুরে দেখতে। কলকাতার একটি নমি FM চ্যানেল, যেখান থেকে নাকি এই রহস্যময় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। রিসেপশনে গিয়ে রাগিনী প্রশ্ন ছুড়ল, রাত 12টার শোকে হোস্ট করে? রিসেপশনিস্ট বিস্মিত চোখে তাকাল। ম্যাডাম, আমাদের কোনো হুঁশও নেই ওই সময়। আমাদের শেষ অনুষ্ঠান শেষ হয় রাত 11টায়, তারপর শুধু পুরনো রেকর্ডিং বাজে। রাগিনী চমকে গেল। মানে, তাহলে লোকেরা যা শুনছে সেটা কোথা থেকে আসছে? স্টেশন ম্যানেজারকে ধরতেই তিনি বললেন, আমরা নিজেরাও জানি না। রাত 12টায় আমাদের ট্রান্সমিশন সিস্টেমে হঠাৎ এক অদ্ভুত সিগন্যাল ঢুকে পড়ে। সেটা আমরা বন্ধ করতে পারি না। যতবার চেষ্টা করেছি, সিস্টেম ক্র্যাশ করেছে। রাগিনী বুঝল ব্যাপারটা আসলেই জটিল। এবার তার লক্ষ্য হল টেকনিক্যাল টিম। টেকনিশিয়ানরা জানালো ওই সিগন্যাল আসলে বাইরের কোনো অজানা উৎস থেকে ঢুকছে। এটা হ্যাকিং হতে পারে ম্যাডাম, তবে এত নিখুঁতভাবে সিগন্যাল ঢুকিয়ে গোটা শহরে প্রচার করা এটা সহজ কাজ নয়। রাগিনী নোটবুকে লিখল, অজানা উৎস থেকে রেডিও হাইজ্যাক। রাগিনী আবার খুঁজতে লাগল মৃতদের পরিবার। প্রথমেই গেল অরিজিৎ মুখার্জির বাড়িতে। অরিজিতের স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, আমার স্বামীকে আগের রাতে এক বন্ধু ফোন করে বলেছিল ওর নাম নাকি রেডিওতে শোনা গেছে, কিন্তু হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিল। সকালে বেরোলো আর ফিরল না। রাগিনী সব কথা লিখে নিল। এরপর গেল নীলা দত্তের বাড়িতে। নীলার মা কাঁপতে কাঁপতে বললেন, আমার মেয়ে আগের রাতেই বলেছিল ওর নাম নাকি উচ্চারিত হয়েছে। আমি ভেবেছিলাম ছেলেমেয়েরা ঠাট্টা করছে। কে জানত পরদিন সকালে আর মেয়ে আর ফিরবে না। প্রতিটি ঘটনায় একটাই মিল। ভিকটিমরা নাম ঘোষণার ব্যাপারটা জানত, কিন্তু গুরুত্ব দেয়নি। রাগিনী ভাবল, তাহলে কি কণ্ঠস্বর আগে থেকে জানে কে মারা যাবে, নাকি সত্যি নাম ঘোষণার কারণে মৃত্যু হচ্ছে? রাগিনী স্তব্ধ হয়ে গেল। কে জানল সে তদন্ত করছে? কে পাঠালো এই মেসেজ? কিন্তু ভয় তাকে পিছু হটাতে পারল না। সে ফিসফিস করে বলল, এখন থামলে সাংবাদিকতার অপমান হবে। আমি থামব না। কলকাতা শহর যেন ক্রমশ অদৃশ্য আতঙ্কে ধিকে যাচ্ছিল। প্রথমে মানুষ ভেবেছিল মিছক কাকতাল, তারপর ভেবেছিল নিছক গুজব। কিন্তু দিন যত গড়াচ্ছিল, ততই স্পষ্ট হচ্ছিল ঘটনাটা কোনো সাধারণ ব্যাপার নয়। যে নাম রাত 12টার অনুষ্ঠান থেকে উচ্চারিত হয়, পরদিন সে মানুষ হয় মারা যাচ্ছে, নয়তো রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। টলিগঞ্জের ব্যবসায়ী জয়ন্ত বসুর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক আরও বেড়ে গেল। মানুষ বুঝতে পারল এখন শুধু মৃত্যু নয়, অদৃশ্য হয়ে যাওয়াও সম্ভব। লোকেরা রেডিও ফেলে দিচ্ছিল, কেউ বা রিসিভার ভেঙে ফেলছিল। তবুও কৌতূহল জয় করছিল ভয়কে। অসংখ্য শ্রোতা রাত 12টার অপেক্ষায় থাকত। আজ কার নাম আসবে? চায়ের দোকান, অফিস, মেট্রো, সবখানেই একটাই আলোচনা। কাল রাতের শো শুনেছিস? আজ যদি আমার নাম আসে? ঈশ্বর রক্ষা করুন। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হল পুলিশ ও প্রশাসনের মধ্যেও। অনেক ফোন আসছিল থানায়, আমার নাম উচ্চারিত হয়েছে, আমাকে বাঁচান। পুলিশ প্রথমে হেসে উড়িয়ে দিলেও ক্রমশ তারাও বিভ্রান্ত হতে লাগল। রাগিনী এই সব খবর এক এক করে জড়ো করছিল। তার নোটবুক ভর্তি হয়ে যাচ্ছিল নাম, ঘটনা, তারিখ আর সময় দিয়ে। অনিকেত একদিন জিজ্ঞেস করল, তুই তো একেবারেই কেসটার মধ্যে ডুবে গেছিস, একটু বিরতি নে না। রাগিনী ঠোঁট কামড়ে বলল, অনিকেত,
এই রহস্যটা শুধু শহরের আতঙ্ক নয়, এর ভেতরে কেউ আছে যে এই ভয়কে ব্যবহার করছে। আমি সেটা বের না করা পর্যন্ত থামব না। কিন্তু ভেতরে ভেতরে সেও টানটান চাপ অনুভব করছিল। প্রতিদিন রাত 12টার অপেক্ষা করা, নতুন নাম লেখা, পরদিন সকালে সেই নামের মানুষকে মৃত বা নিখোঁজ পাওয়া, এটা ধীরে ধীরে তার মানসিক শক্তিকে কুড়ে খাচ্ছিল। রাত 12টায় আবার কণ্ঠস্বর ভেসে এলো। এবার আরও কর্কশ, আরও হিমশীতল। আজ যে নাম উচ্চারিত হবে সে হলেন অধ্যাপক অমল সেন। আগামীকাল তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। রাজিনী সঙ্গে সঙ্গে লিখে রাখল। পরদিন সকালে খবরের কাগজে এলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমল সেন হঠাৎ ক্লাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাগিনী খবর সংগ্রহ করতে গিয়ে লক্ষ্য করল, অধ্যাপক অমল সেন একজন সুস্থ মানুষ ছিলেন। আগের দিন পর্যন্ত হেঁটে বেড়াচ্ছিলেন। তার হঠাৎ মৃত্যু চিকিৎসকরাও ব্যাখ্যা করতে পারছিলেন না। 1 সপ্তাহের মধ্যে মোট 7 জন মারা গেলেন আর 1 জন নিখোঁজ হলেন। শহরের মানুষের মধ্যে আতঙ্ক এমন জায়গায় পৌঁছল যে রাত নামলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছিল। কেউ আর অন্ধকার রাস্তায় বেরোতে চাইত না। বিভিন্ন পত্রিকায় শিরোনাম, অদৃশ্য কণ্ঠে মৃত্যু আতঙ্কে কলকাতা, শহর জুড়ে মৃত্যু রেডিওর খেলা। কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করল এ হলো কোনো অভিশাপ। আবার অনেক বিশেষজ্ঞ বলছিলেন এটা নাকি হিপনোসিস বা মানসিক প্রভাব। কিন্তু প্রশ্ন থেকে গেল, যদি শুধু মানসিক প্রভাব হয় তাহলে মৃত্যুগুলো এত নিখুঁতভাবে ঘটছে কিভাবে? রাগিনী একদিন পুলিশ সদর দপ্তরে গিয়ে ডেপুটি কমিশনারকে সাক্ষাৎ করল। সে সরাসরি বলল, স্যার, এটা নিছক কাকতাল নয়, কোনো শক্তিশালী প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ডেপুটি কমিশনার ভ্রু কুঁচকে বললেন, আপনি বলতে চাইছেন কেউ ইচ্ছাকৃতভাবে নাম ঘোষণা করছে আর সেই মানুষ মারা যাচ্ছে? কিন্তু কিভাবে সম্ভব? রাগিনী শান্ত গলায় উত্তর দিল, হয়তো এটাই বের করতে হবে। কিন্তু একটি ব্যাপার খেয়াল করেছি, যাদের নাম ঘোষণা করা হচ্ছে তারা প্রায় সবাই কোনো না কোনোভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এক জায়গায় উপস্থিত ছিলেন। কোথায়? অফিসার জিজ্ঞাসা করলেন। রাগিনী বলল, আমি এখনো নিশ্চিত নই, তবে সূত্র পেয়ে গেছি। সেদিন রাতে রাগিনী আবার রেডিও চালাল। কণ্ঠস্বর এবার যেন আরও কাছে এসে ফিসফিস করে বলল, আজ যে নাম উচ্চারিত হবে সে হলেন রাগিনী হালদার। আগামীকাল সূর্যোদয় তার জন্য শেষ সূর্যোদয়। রাগিনীর বুকের ভেতর হিম হয়ে গেল। কলম কাঁপতে কাঁপতে সে নিজের নাম লিখল কাগজে। এবার আর কোনো দূরের মানুষ নয়, এবার সে নিজেই লক্ষ্যবস্তু। অনিকেতকে ফোন করে সে জানাল। অনিকেত আতঙ্কিত হয়ে বলল, তুই বাড়িতে থাকিস, আমি আসছি। রাগিনী কেঁপে উঠলেও মনের ভেতর একটা দৃঢ়তা এলো, না, আমি পালাবো না। যদি সত্যিই আমার নাম লেখা হয় তাহলে আগামীকাল কি হয় আমি নিজেই দেখে নেব। সত্যটা আমাকেই বের করতে হবে। বাইরে তখন গভীর রাত, জানালার কাছে শহরের আলো ঝিমঝিম করছে। রাগিনী জানে আগামী সকাল তার জন্য হয়তো শেষ সকালও। রাতভর রাগিনী চোখের পাতা এক করতে পারেনি। নিজের নাম রেডিওতে ঘোষণার পর মনে হচ্ছিল প্রতিটি মিনিট যেন মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তবুও ভয়কে আঁকড়ে না ধরে বরং আরও জেদি হয়ে উঠল, যদি আগামীকাল সত্যিই কিছু ঘটে তাহলে আমি অন্তত শেষ মুহূর্ত পর্যন্ত সত্যটা বের করার চেষ্টা করব। ভোরবেলা জানালার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে রাগিনী ভাবছিল, এটাই কি তার জীবনের শেষ সকাল? অফিসে পৌঁছে সহকর্মীরা সবাই অবাক দৃষ্টিতে তাকাল। অনিকেত বলল, তুই ঠিক আছিস? তোর নাম ঘোষণা হয়েছে অথচ তুই হেঁটে বেড়াচ্ছিস। রাগিনী হেসে বলল, আমি মরিনি দেখেই বোঝা যাচ্ছে ব্যাপারটা অতিপ্রাকৃত নয়, এর পিছনে মানুষের হাত আছে। অফিসে তার উপস্থিতি সহকর্মীদেরও ভরসা দিল। কিন্তু রাগিনী জানত খেলা এখানেই শেষ নয়। সে আবার রেডিও স্টেশনে গেল। টেকনিশিয়ানদের বোঝানোর চেষ্টা করল, এই সিগন্যালের উৎস খুঁজে বের করতেই হবে। শহরের আতঙ্ক মেটাতে হলে আমাদের জানতে হবে কোথা থেকে আসছে। তারা জানালো, কয়েকদিন ধরে সিগন্যাল ট্রেস করার চেষ্টা চলছে, কিন্তু ফল নেই। সিগন্যালটা এত জটিলভাবে ঢুকছে যে লোকেশন বারবার বদলে যাচ্ছে, কখনো উত্তর কলকাতা, কখনো সল্টলেক, কখনো আবার নদিয়ার দিকে। রাগিনী মাথা নেড়ে বলল, মানে কেউ ইচ্ছা করেই লোকেশন ঘুরিয়ে দিচ্ছে। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার বললেন, ম্যাডাম, একে আমরা বলি ফ্যান্টম সিগন্যাল। খুব দক্ষ হ্যাকার ছাড়া এটা সম্ভব নয়।
রাগিনী ভেবে দেখল, তাহলে নিশ্চয়ই কারো বিশেষ উদ্দেশ্য আছে, শুধু ভয় দেখানো নয়, এর ভেতরে আরও বড় কিছু লুকোনো আছে। তদন্ত করতে গিয়ে রাগিনী আবিষ্কার করল, প্রায় ২০ বছর আগে এই একই রেডিও স্টেশনের পুরনো ভবনে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছিল। একজন জনপ্রিয় মহিলা রেডিও জকি সুচিত্রা ব্যানার্জি রাতের শো চলাকালীন হঠাৎ নিখোঁজ হয়ে যান। স্টুডিওর ভেতরে তার রক্তাক্ত মাইক্রোফোন পাওয়া গিয়েছিল, কিন্তু দেহ আর মেলেনি। পুলিশ তখন মামলাটা অমীমাংসিত রেখে দেয়। ধীরে ধীরে মানুষ ঘটনাটা ভুলে যায়। রাগিনী সেই কেস ফাইল বের করল। রিপোর্টে লেখা ছিল, সুচিত্রা ব্যানার্জি সম্ভবত খুন হয়েছেন। সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হলেও প্রমাণের অভাবে কাউকে সাজা দেওয়া যায়নি। হঠাৎ করে বর্তমান রহস্যময় কণ্ঠস্বরের সাথে সেই অতীত কেসের অদ্ভুত মিল খুঁজে পেল রাগিনী। কণ্ঠস্বরটাও অদ্ভুতভাবে এক নারী কণ্ঠ। সে কি তাহলে সেই নিখোঁজ রেডিও জকির কণ্ঠের নকল, নাকি আরও ভয়ঙ্কর কিছু? সেদিন রাতে রাগিনী সিদ্ধান্ত নিল, এবার সে সরাসরি রেকর্ড করবে অনুষ্ঠানটা। ল্যাপটপে বিশেষ সফটওয়্যার লাগালো, যাতে সিগন্যাল ট্র্যাক করা যায়। মধ্যরাত নামতেই আবার ভেসে এলো কণ্ঠস্বর। আজ যে নাম উচ্চারিত হবে সে হলেন মেহেদী হাসান। আগামীকাল ভোরে তার প্রাণ নিভে যাবে। সঙ্গে সঙ্গে সফটওয়্যার লোকেশন ট্রেস করার চেষ্টা করল। রাগিনী অবাক হয়ে দেখল, লোকেশন ১ সেকেন্ডে বদলে যাচ্ছে, কখনো সল্টলেক, কখনো ভবানীপুর, কখনো হাওড়ার দিকে। মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছে করেই তাকে ধোঁকা দিচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে লোকেশন আটকে গেল শহরের বাইরে এক পুরনো রেডিও ট্রান্সমিটার টাওয়ারের দিকে। রাগিনীর চোখ চকচক করে উঠল। এবার পেলাম তো। রাত 12:30টায় হঠাৎ ফোন বেজে উঠল। অচেনা নম্বর থেকে আসা কণ্ঠস্বর ফিসফিস করে বলল, তুমি খুব বেশি জেনে ফেলছ রাগিনী। যদি বেঁচে থাকতে চাও তবে এখনই থেমে যাও। রাগিনী শীতল গলায় উত্তর দিল, আমি থামব না, তোমার খেলা আমি শেষ করে দেব। ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা। তারপর ভেসে এলো সেই একই নারী কণ্ঠ যেটা রেডিওতে শোনা যায়। তুমি সাহসী, কিন্তু সাহসীরা বেশি দিন বাঁচে না। লাইন কেটে গেল। রাগিনী মুহূর্তের জন্য শিউরে উঠল। মানে, ফোন কলের কণ্ঠ আর রেডিওর কণ্ঠ এক? তাহলে যে নারী কণ্ঠ প্রতি রাতে শহরকে আতঙ্কিত করছে, সে আসলেই কোথাও জীবিত রয়েছে। পরদিন সকালে খবর এলো, মেহেদী হাসান, একজন কলেজ ছাত্র, হঠাৎ করে অটো দুর্ঘটনায় মারা গেছেন। আবার মিলল না আমার মৃত্যু। এবার শহরের মানুষ ভেঙে পড়ল ভয়। বহু পরিবার কলকাতা ছেড়ে গ্রামে চলে যেতে লাগল। প্রশাসন দিশেহারা হয়ে পড়ল। কিন্তু রাগিনী আরও দৃঢ় হল। সে জানত অদৃশ্য কণ্ঠকে খুঁজে পেতেই হবে, আর তার জন্য একমাত্র সূত্র শহরের বাইরে পুরনো ট্রান্সমিটার টাওয়ার। রাত নামছে আবার। রাগিনী জানে এবার তাকে ট্রান্সমিটার টাওয়ারের পথে যেতেই হবে, কারণ সত্য এখন খুব কাছে এসে দাঁড়িয়েছে। রাত তখন প্রায় 12:15। রাগিনী হালদার তার গাড়িটা নিয়ে শহরের উত্তর প্রান্তের দিকে এগোচ্ছিল। কলকাতার ব্যস্ত নগর পথ তখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। কেবল এখানে সেখানে গুটি কয়েক গাড়ির হেডলাইট আর হরহামেশা জ্বলতে থাকা লাল সবুজ সিগন্যালের ঝলক। কিন্তু তার ভেতরে ভেতরে দম বন্ধ করা একটা অস্থিরতা জমে উঠছিল, কারণ আজকের রাতই তাকে পৌঁছে দিতে পারে সেই রহস্যময় অতীতের দরজায়, যেখান থেকে অদৃশ্য কণ্ঠের শিকড় গজিয়েছে। সে যতই প্রমাণ সংগ্রহ করছে, ততই এক অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ছে। প্রতিটি মৃত ব্যক্তির নাম সম্প্রচারে ঘোষিত হওয়ার পরই দুর্ঘটনা ঘটেছে, অথচ প্রযুক্তিগতভাবে সেই সম্প্রচারের কোনো চিহ্নই নেই। রেডিও স্টেশনের কারিগরি বিভাগ বলেছে, এটা একেবারেই অসম্ভব। ট্রান্সমিটার ছাড়া কোনো সম্প্রচার হতে পারে না। রাগিনী আজ সন্ধেবেলা লাইব্রেরিতে পুরনো নথি ঘাঁটতে গিয়ে একটা ভয়ঙ্কর তথ্য খুঁজে পেয়েছে। প্রায় ৩০ বছর আগে কলকাতার একটি আঞ্চলিক এফএম স্টেশন, রেডিও কলকাতা ওয়েভ 88.4, এর ভেতরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। একটা তরুণী আরজে, নাম মৌসুমী চ্যাটার্জি, হঠাৎ একদিন লাইভ অনুষ্ঠানের মাঝখানে নিজের ব্যক্তিগত কষ্ট নিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। কিছুক্ষণ পর সরাসরি সম্প্রচার চলাকালীন তাকে খুন করা হয়। শ্রোতারা হঠাৎ সম্প্রচারের মাঝখানে অদ্ভুত চিৎকার, কাঁচ ভাঙার শব্দ আর রক্তহীন করা কান্না শুনতে পায়। তার কিছু পরেই সম্প্রচার থেমে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পায় স্টুডিওর ভেতরে রক্তে ভেসে থাকা মৌসুমীর নিথর দেহ। কিন্তু আশ্চর্যজনকভাবে খুনি ধরা যায়নি কখনো।
সেই ঘটনার পর থেকে সেই স্টুডিও চিরতরে বন্ধ হয়ে যায়। অফিসিয়ালি বলা হয় ভবনটি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু রাগিনী লাইব্রেরির পুরনো সংবাদপত্রে খুঁজে পেয়েছে ভবনটি ভাঙা হয়নি, কেবলমাত্র বন্ধ করে দেওয়া হয়েছে, যেন কেউ আর সেখানে না যায়। আর সেই স্টুডিওর অবস্থান আজ সে ঠিক সেদিকেই যাচ্ছে। কলকাতার এক পুরনো অলিগলির ভেতর ঢুকে গাড়ি থামাল রাগিনী। জায়গাটা ভুতুড়ে অন্ধকার, রাস্তার আলো ঠিকমতো কাজ করছে না, বাতাসে ভিজে দেওয়ালের গন্ধ। সামনে একটা জরাজীর্ণ ভবন, দরজা ভাঙা, জানালার কাঁচ ভাঙা, উপরে শ্যাওলা জমে আছে। সাইনবোর্ডের অর্ধেক মুছে গেছে, তবে এখনও বোঝা যায় রেডিও কলকাতা 88.4 FM। রাগিনীর বুকের ভেতর চাপা উত্তেজনা আর ভয়ের মিশ্রণ। সে টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভবনের ভেতরটা ধুলোয় ঢাকা, জাল টাঙানো, দেওয়ালে পুরনো পোস্টার, শুনুন আমাদের রাতের আড্ডা। সবকিছু যেন সময়ের ফ্রেমে আটকে আছে। হঠাৎ করেই একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগল। সে এগোতে এগোতে একটা ঘরে ঢুকল। ঘরটা একসময়কার রেকর্ডিং স্টুডিও। মাঝখানে একটা টেবিল, তার উপর মাইক্রোফোন, পাশে ভাঙা হেডফোন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, ধুলো আর জালের মাঝেও মাইক্রোফোনটা একেবারে পরিষ্কার, যেন কেউ প্রতিদিন ব্যবহার করে। রাগিনী মাইক্রোফোনের কাছে গিয়ে দাঁড়াতেই মনে হল যেন কারোর উপস্থিতি অনুভব করছে। ঠিক সেই সময়ই হঠাৎ করে স্টুডিওর ভেতরের পুরনো লাল বাতিটা জ্বলে উঠল। অন এয়ার। রাগিনী থমকে দাঁড়াল। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ, আর ঠিক পরের মুহূর্তেই মাইক্রোফোন থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর কণ্ঠ। আজকের মৃত্যু ঘটবে রাগিনী হালদারের। স্টুডিওর ভেতর হিমেল একটা হাওয়া বইছিল। ধুলোমাখা দেওয়াল, অচল ফ্যান, অন্ধকার ঘরে শুধু লাল অন এয়ার বাতির আলো জ্বলছিল। রাগিনীর শরীর জমে গেল। মাইক্রোফোন থেকে ভেসে আসা সেই অদৃশ্য কণ্ঠ এবার স্পষ্ট, কর্কশ অথচ শীতল ভরা স্বর। আজকের মৃত্যু ঘটবে রাগিনী হালদারের। তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে গেল। সে জানে ভয় পেলে চলবে না। সাংবাদিকতা তাকে শিখিয়েছে সবচেয়ে অন্ধকার সত্ত্বেও আলোয় টেনে আনতে হয়। সে মাইক্রোফোনের দিকে ঝুঁকে বলল, তুমি কে? কেন মানুষের নাম বলে তাদের মৃত্যুর পূর্বাভাস দাও? তুমি কি মৌসুমী চ্যাটার্জি? মুহূর্তের মধ্যেই মাইক্রোফোন থেকে ভেসে এলো এক অদ্ভুত হাসি। সেই হাসিতে শিউরে উঠল রাগিনীর শরীর। হ্যাঁ, আমি মৌসুমী। আমার কণ্ঠ কেউ থামাতে পারেনি। 30 বছর আগে এই স্টুডিওতেই আমাকে মেরে ফেলা হয়েছিল। লাইভ সম্প্রচারের মাঝেই আমি ন্যায় চাই। যারা আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল তারা সবাই মরবে। এখন তোমার পালা। রাগিনী গভীর শ্বাস নিল। তার সাংবাদিক সুলভ যুক্তিতর্ক এখনও অটল। সে ফিসফিস করে বলল, তাহলে এটা কোনো অতিপ্রাকৃত ব্যাপার নয়। কেউ তোমার মৃত্যুর কাহিনী ব্যবহার করছে। এই কণ্ঠ আসলে প্রযুক্তি দিয়ে বানানো। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো মানুষের পদচ্ছনি। রাগিনী তরঘড়ি টর্চ ঘুরিয়ে ধরতেই দেখা গেল একজন মাঝবয়সী মানুষ, সাদা শার্ট আর জিন্স পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা পোর্টেবল ডিভাইস যা দেখতে ছোট ট্রান্সমিটার কিংবা ভয়েস মডিউলেটরের মতো। লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রাগিনী চিৎকার করে উঠল, তুমি কে? এই খেলা চালাচ্ছিলে তুমি? লোকটা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার নাম অরিন্দম। আমি মৌসুমীর ছোট ভাই। সেই রাতে আমি এই স্টুডিওর বাইরে ছিলাম। আমার নিজের চোখে দেখেছিলাম কিভাবে চ্যানেলের মালিক আর প্রডিউসার মিলে আমার দিদিকে মেরে ফেলে, কারণ সে তাদের কালোবাজারি, ঘুষ আর নারী কেলেঙ্কারি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল। পুলিশ টাকা খেয়ে সব চাপা দেয়। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম এই শহরকে তার অপরাধের জন্য শাস্তি দিতে হবে। রাগিনী তীক্ষ্ণ চোখে তাকাল, তাহলে এই সব অদৃশ্য সম্প্রচার আসলে তুমি করছো? ভয়েস মডিউলেশন, প্রি রেকর্ডেড ভয়েস আর হ্যাক করা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে মানুষকে আতঙ্কিত করছো। অরিন্দম চিৎকার করে উঠল, আতঙ্ক নয়, ন্যায় বিচার। যারা অপরাধী, যারা নোংরা খেলায় জড়িত, তাদের নাম আমি সম্প্রচার করি, আর তারা মরেও যায়। রাগিনী দৃঢ় গলায় বলল, না, এটা ন্যায় বিচার নয়, এটা প্রতিশোধ। হয়তো কয়েকজন অপরাধী ছিল, কিন্তু এখন তুমি নিরপরাধ মানুষকেও মেরে ফেলছ। ভয় আর আতঙ্ক ছড়াচ্ছ, যাতে মানুষ অকারণে মারা যাচ্ছে। তুমি খুনি অরিন্দম, ন্যায় বিচারক নও। অরিন্দমের চোখে অদ্ভুত উন্মাদনা। সে ট্রান্সমিটারটা উঁচিয়ে ধরল। তুমি আমার বিরুদ্ধে লিখবে, তাই না? তুমি সাংবাদিক, তুমি আমাকেও খুনি বলবে। তাহলে আজকের রাতেই তুমি মরবে।
রাগিনী ঠান্ডা মাথায় হাত বাড়িয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করল। মোবাইলের রেকর্ডিং অন করাই ছিল শুরু থেকে। সে মৃদু হাসল। দেরি হয়ে গেছে অরিন্দম, তোমার স্বীকারোক্তি সবটাই রেকর্ড হয়েছে। পুলিশের কাছে এটা পৌঁছে যাবে। অরিন্দম মুহূর্তের জন্য থমকে গেল, তারপর যেন মরিয়া হয়ে তার দিকে ছুটে এলো। কিন্তু রাগিনী প্রস্তুত ছিল। সে দ্রুত চেয়ারের ধাক্কা মেরে লোকটাকে ফেলে দিল। ঠিক সেই সময়তেই বাইরে পুলিশের সাইরেন বেজে উঠল। রাগিনী ইতিমধ্যেই লোকেশনের খবর পাঠিয়ে দিয়েছিল তার সহকর্মীদের মাধ্যমে। পুলিশ ভেতরে ঢুকে অরিন্দমকে গ্রেপ্তার করল। লোকটা চিৎকার করতে লাগল, এভাবে আমার দিদির আত্মা শান্তি পাবে না, এই শহর ধ্বংস হোক। পুলিশ তাকে টেনে নিয়ে গেল। ঘরে আবার নীরবতা নেমে এলো। লাল বাতি নিভে গেল। কিছুক্ষণ পর স্টুডিওর ভাঙাচোড়া জানালা দিয়ে চাঁদের আলো ঢুকল। রাগিনী একা দাঁড়িয়ে সেই অচল মাইক্রোফোনটার দিকে তাকাল। মনে হল যেন কোথাও থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো। ধন্যবাদ। সে স্থির দাঁড়িয়ে রইল। সাংবাদিকের দায়িত্ব শেষ, কিন্তু মানুষের হৃদয়ে এক রহস্য থেকে গেল। হয়তো মৌসুমীর আত্মা সত্যিই শান্তি পেল, হয়তো এটা নিছকই কল্পনা। কিন্তু এতটুকু নিশ্চিত, অদৃশ্য কণ্ঠের আতঙ্কের অবসান হল। রাগিনী গাড়িতে ফিরে গেল। তার মনে হল শহরটা আবার স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছে।